22 মে সোমবার রাত 8টায় জাহিদ হোসেন আছে এডিটর স্পিকে। জানিয়ে দিচ্ছি শিরোনাম। সৌদি আরবে ট্রাম্প হাসিনা সাক্ষাৎ, ঢাকা সফরের আমন্ত্রণে মার্কিন প্রেসিডেন্টের আগ্রহ প্রকাশ। দেশের উপর দিয়ে মৃদু তাপ প্রবাহ বয়ে যাবে আরো কয়েকদিন, তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন। উত্তরাঞ্চলে পণ্য পরিবহন ধর্মঘট বাড়ল আরও একদিন, বিপাকে পড়েছেন চাষি ও ব্যবসায়ীরা। সৌদি আরবের রিয়াদে আরব ইসলামিক আমেরিকান সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সৌজন্য সাক্ষাৎ হয়েছে। প্রধানমন্ত্রী বাংলাদেশ সফরের আমন্ত্রণে আগ্রহ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট। পরে জঙ্গিবাদ বিরোধী সেন্টারে উদ্বোধন করেন ডোনাল্ড ট্রাম্প ও সৌদি বাদশা। জঙ্গি ও সন্ত্রাসবাদ দমনে মুসলিম দেশগুলোর সংঘবদ্ধতার প্রতীক গ্লোবাল সেন্টার ফর কমব্যাটিং এক্সট্রিমিস্ট আইডিওলজি। রিয়াদে আরব ইসলামিক আমেরিকান সম্মেলনের পর এটির উদ্বোধন করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ। 2014 সালে যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট বারাক ওবামার আমলে শুরু হয় এই সেন্টারের কাজ। এই সেন্টারের মাধ্যমে জঙ্গিবাদ দমনে মুসলিম দেশগুলোর সাথে যৌথভাবে কাজ করবে যুক্তরাষ্ট্র। বিনিময় হবে তথ্য ও কারিগরি সহায়তা। জঙ্গিবাদ দমনে বাংলাদেশও সৌদি আরব ও যুক্তরাষ্ট্রের সাথে এই সেন্টারে একজোট হয়ে কাজ করবে। সেন্টারটির উদ্বোধনের সময় ট্রাম্পের সাথে ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আরব ইসলামিক আমেরিকান সম্মেলনে জঙ্গিবাদ প্রতিরোধে ট্রাম্প মুসলিম দেশগুলোকে একজোট হওয়ার আহ্বান জানান। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 55টি দেশের রাষ্ট্র ও সরকার প্রধান জঙ্গিবাদ মোকাবেলা বিষয়ে আলোচনা করেন। সম্মেলনে মার্কিন প্রেসিডেন্টের সাথে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ হয়। এ সময় ট্রাম্পকে বাংলাদেশে আসতে আমন্ত্রণ জানান প্রধানমন্ত্রী। মার্কিন প্রেসিডেন্ট বাংলাদেশ সফরের আগ্রহ প্রকাশ করেন। পরে পররাষ্ট্র সচিব শহীদুল হক বিষয়টি সাংবাদিকদের জানান। সম্মেলনে সাইডলাইনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাক ও তাজিকিস্তানের প্রধানমন্ত্রী ইমোম আলী রহমানের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন। বৈঠকে মালয়েশিয়া ও তাজিকিস্তানের নেতারা বাংলাদেশের সাথে বাণিজ্য সম্পর্ক জোরদারে আগ্রহ প্রকাশ করেছেন। ওয়াসিক সাজ্জাদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। প্রধানমন্ত্রীর সৌদি আরব সফর নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে আছেন সাবেক রাষ্ট্রদূত রাশেদ আহমেদ চৌধুরী। স্বাগত জনাব রাশেদ আহমেদ চৌধুরী। প্রথমেই জানতে চাইব, আরব ইসলামিক আমেরিকান সামিটে এই মধ্য দিয়ে জঙ্গিবাদ বিরোধী এবং জঙ্গিবাদ নির্মূল করবার জন্য যে একটা ইসলামিক দেশগুলো এবং আমেরিকার যৌথ যে উদ্যোগ, সেই উদ্যোগটিকে কিভাবে দেখছেন এবং এখানে বাংলাদেশের অংশগ্রহণ কিরকম হওয়ার সম্ভাবনা রয়েছে? এটা খুব পজিটিভলি দেখছি। যদি ঐতিহাসিক বলি সেটাও বলা যায়, কারণ ট্রাম্পের যে কালকে রাত্রে যে বক্তৃতা ছিল, সেখানে যখন ইলেকশনের সময় ইসলাম বিরোধী কথা, র্যাডিক্যাল ইসলাম, তো আমাদের যে বাংলাদেশিরা এবং আমরা এখানে আমাদের একটা ভয় ছিল যে ট্রাভেল ব্যান ট্যান এসব নিয়ে এখন কোন দিকে যাবে আমাদের সম্পর্ক, মুসলিম ওয়ার্ল্ডের সম্পর্ক মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে। আমাদের প্রধানমন্ত্রীর কালকে যে আরব ইসলামিক এবং আমেরিকান যে সম্মেলনে যোগদানের এবং যে গ্লোয়িং টার্মসে প্রেসিডেন্ট ট্রাম্প যে ইসলাম সম্বন্ধে বললেন, এবং এটাও বললেন যে তিনটা ইব্রাহিমিক ফেথ, জুস, ইসলাম এবং ক্রিশ্চিয়ানিটি যদি একসঙ্গে কাজ করে তাহলে শান্তি আসতে পারে। এবং গুরুত্বপূর্ণ কথা হচ্ছে উনি এই দায়িত্ব জঙ্গিবাদ এবং সন্ত্রাসবাদ
দমন করার দায়িত্ব মুসলিম দেশের উপরে দিলেন। রাশেদ আহমেদ চৌধুরী, এখানে আমরা আমরা দেখছি যে মুসলিম দেশগুলোর সংঘবদ্ধতার প্রতীক হিসেবে গ্লোবাল সেন্টার ফর কম্ব্যাটিং এক্সট্রিমিস্ট আইডিওলজি নিয়ে আসলেই অনেক কাজ কম হয়েছে। আমরা জঙ্গিবাদের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ বলা যায় যে সব জায়গায় যথেষ্ট হয়েছে, কিন্তু জঙ্গিবাদের যে মূল উৎস তাদের আইডিওলজি, সেইখানে কাজ করবার জন্য একটি একটি সমন্বিত উদ্যোগ এবং রাষ্ট্রগুলো একসঙ্গে এখানে জোট বেঁধেছে। এই ক্ষেত্রে জঙ্গিবাদের যে আইডিওলজি আছে সেটি নির্মূল করতে একসঙ্গে কাজ করা কতটুকু জরুরি এবং এক্ষেত্রে কি ধরনের ফল বয়ে আনতে পারে এই সেন্টার? এটা ইম্পারেটিভ, মানে এছাড়া আর কোনো উপায় নাই। কারণ আমাদের পরিষ্কারভাবে বলতে হয় যে যে মার্কিন যুক্তরাষ্ট্রের যে ইন্টারভেনশন আফগানিস্তান থেকে আরম্ভ করে ইরাক, লিবিয়া, সিরিয়া, অন্যান্য দেশে এই যে মানে মিলিটারি ইন্টারভেনশনটা, এটা কিন্তু জঙ্গিবাদেরকে, আমি আইসিস বলুন, আপনি আল কায়দা বলুন, এগুলো সমস্তকে এটা ওয়েস্টার্ন ইন্টারভেনশনের জন্য, এবং আরব ইসরায়েলি কনফ্লিক্ট যেটা সমাধান হয়নি, কিন্তু এখন একসঙ্গে কাজ করে, যে এখান থেকে আপনি দেখেন ট্রাম্প এখানে যেটা বলল, সৌদি আরবিয়ার সঙ্গে গালফ দেশের সঙ্গে সহায়তা করা, আপনার যে যে জিনিসটা প্রধানমন্ত্রীও বললেন যে মিলিটারি, যে ওয়েপন এবং ফাইন্যান্স, এই দুটো জিনিস, এই দুইটা জিনিস জঙ্গিবাদকে বন্ধ করা, এটার সঙ্গে আমাদেরকে অ্যাড করতে হবে যে যেটা ট্রাম্প এখন করছেন, যে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট প্রথমবার, যদিও সৌদি আরবিয়ার ইন্টারেস্ট হচ্ছে যে ইসরায়েলের সঙ্গে এখন ইরানকে কাউন্টার করা, কিন্তু আমাদের জাতীয় স্বার্থে এটা এখন আমরা তো শিয়া সুন্নি কনফ্লিক্টে আমরা কিছু করতে পারি না, এটা 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 ওদেরকে করতে হবে। কিন্তু আমাদেরকে এখন এই সুযোগ নিয়ে ট্রাম্পকে যে ইনভাইট করলো, ওনাকে যে নিমন্ত্রণ করলো, উনি যে আগ্রহ দেখালেন, এইটা হলো খুবই পজিটিভ। প্রেসিডেন্ট ওবামা আসেন নাই, এটা খুবই দুঃখজনক। উনি ইন্ডিয়াতে গেলেন, মিয়ানমারে গেলেন, বাংলাদেশে আসেন নাই। তো আমাদের জাতীয় স্বার্থে এখন একটা বড় সুযোগ আমাদের পররাষ্ট্রনীতি এবং আমাদের ডিপ্লোমেসির জন্য এখন। এটি অবশ্যই একটা বড় সুযোগ, যেখান থেকে হয়তো প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের যে সাক্ষাৎ হয়েছে সেখানে আমন্ত্রণ জানিয়েছেন এবং হয়তো সামনে সেই আমন্ত্রণ গ্রহণ করে আসতেও পারেন। এবং এই যে নতুন করে বলা যায় যে যেহেতু বিগত সময়ে আমরা দেখেছি যে ওবামা অ্যাডমিনিস্ট্রেশনের প্রথম পর্বে যখন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ছিলেন তখন কিছুটা দূরত্ব তৈরি হয়েছিল, সেটা পররাষ্ট্র দুটো দেশের কূটনীতির ক্ষেত্রে যতটুকু হোক না কেন নানানভাবে এটার প্রভাব নিশ্চয়ই পড়েছিল, সেগুলি এখন আবার রিবিল্ড করার প্রয়োজন আছে নিশ্চয়ই। এটা রিবিল্ড করা, এবং এটা প্রেসিডেন্ট ট্রাম্পের যাই সমালোচনা হোক না কেন, কিন্তু একটা নতুন পলিসি, মার্কিন যুক্তরাষ্ট্রের পলিসি মিডল ইস্টে, এটাকে অনেকে বলছে ট্রাম্প ডক্ট্রিন। কাকে আমি অনেক স্কলারদের শুনলাম, এখন এটাতে আমাদের লাভ হচ্ছে যে আরব, স্পেশালি সৌদি আরবিয়া এবং গালফ দেশের সঙ্গে একসঙ্গে সহায়তা করে আমরা এখন আশা করব যে মার্কিন যুক্তরাষ্ট্র উদ্যোগ নেবেন আরব ইসরায়েলি প্রবলেমটা, যদি উনি কিছুটা, এক ভিজিট হবে না, কিন্তু একটা সম্ভাবনা আছে যে ট্রাম্প যদি কিছু করতে চায় তাহলে এখানে যদি করে, তাহলে কিন্তু আমরা একটা সিগনিফিকেন্ট, আমি বলবো যে একটা মুভ হবে জঙ্গিবাদ এবং সন্ত্রাস দমন করার জন্য। অনেকদিন পর্যন্তই আসলে মিডল ইস্ট পিস প্রসেসটা একরকম থমকে আছে, খুব বেশি এগিয়ে যাচ্ছে না। ফলে ট্রাম্প ক্ষমতায় এসেই এইটির ব্যাপারে গুরুত্ব দেওয়া, সেটা নিশ্চয়ই মুসলিম দেশগুলোকেও অনেক বেশি আস্থা নিতে সহায়তা করবে। এবং একই সঙ্গে ট্রাম্প ক্ষমতায় আসার আগ থেকেই মুসলিম দেশগুলোর যে এক ধরনের ভীতি ছিল, সেইটাও একটা আস্থার জায়গায় নিয়ে যাওয়ার ক্ষেত্রে এই সম্মেলন একটা ভূমিকা রাখবে মনে করেন? এই সম্মেলন একটা ঐতিহাসিক ভূমিকা রাখবে। এবং আপনি দেখেন
এখান থেকে অলরেডি ইসরায়েলে আজকে গিয়েছে, ইসরায়েল থেকে তারপরে যখন মাহমুদ আব্বাসের সঙ্গে প্যালেস্টাইন দেখা হবে, তো এটা আশা করা যাচ্ছে যেহেতু প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে মাহমুদ আব্বাস কথাবার্তা বলতে রাজি হয়েছে। গত 10 বছর 2010-এর পরে কোনো কথাবার্তা হয়নি তাদের সঙ্গে। তো এগুলো একদিনে হবে না, কিন্তু এগুলো পজিটিভ মুভ। বাংলাদেশের ডিপ্লোমেসি এখন যেভাবে হচ্ছে, আমাদেরকে এটার অ্যাডভান্টেজ নিতে হবে আমাদের জাতীয় স্বার্থে, কারণ আমাদের বাংলাদেশিরা মার্কিন যুক্তরাষ্ট্রে আছে, আরও যাবে, গালফ দেশে আছে, আর আমাদেরও সুযোগ আছে এখন ইনভেস্টমেন্ট, শুধু ম্যান পাওয়ার না, আমাদের ইনভেস্টমেন্ট, আমাদের বাণিজ্য, সব ক্ষেত্রে আমাদের এখন একটা নতুন দিগান্ত খুলে গেছে। এক্ষেত্রে সৌদি আরবের নেতৃত্বাধীন যে জোট, সামরিক জোট, সেই জোটে অংশগ্রহণ করা নিয়ে দেশের মধ্যে নানা রকম মত আছে, কিন্তু একই সঙ্গে সরকার যেটি চাচ্ছেন যে এই জোটে অংশ নিয়ে তার সর্বোচ্চ সুবিধাটা নিয়ে আসা। কূটনৈতিক ক্ষেত্রে এইটা একটা বড় অর্জন বলা যায়, কারণ এইটার মধ্য দিয়ে আমার মনে হয় যে একটা বড় প্ল্যাটফর্মে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার সুযোগ আসবে এবং একই সঙ্গে মধ্যপ্রাচ্যের শান্তি প্রক্রিয়ায় এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে অবস্থান নেওয়ার ক্ষেত্রে বাংলাদেশের ভূমিকা রাখার সুযোগ তৈরি হবে। আমি আপনার সঙ্গে একমত, এবং এটা আমরা এটা পরিষ্কার করেছি যে আমরা আপনার মক্কা মদিনা ডিফেন্ড করার জন্য আমরা, এটা আমাদের ধর্মীয় দায়িত্ব, কিন্তু তারপরে আপনারা দেখেন যে সৌদি আরবিয়া, গালফ, আমাদের যে পররাষ্ট্র নীতির, যদি মুসলিম দেশ আপনি বলুন, এরা হচ্ছে আমাদের ফ্রন্ট লাইন, সেখানে আমাদের বাংলাদেশের কাজ করে, আমাদের ইনভেস্টমেন্ট, আমাদের সব কিছু, আর ওরা হচ্ছে সবচেয়ে ইনফ্লুয়েন্সিয়াল। মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে যদি ওদের পার্টনারশিপ হয়, তো ওটার জন্য আমাদের একটা পজিটিভ একটা ইম্প্যাক্ট হবে আমাদের উপরে। বাংলাদেশ যে বন্ধুত্ব, ইন্ডিয়া, চায়না, ওআইসি দেশ, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে, এটা আমাদের জন্য খুবই একটা বেনিফিট, সুবিধা বয়ে আনবে যদি আমরা এটাকে সঠিকভাবে হ্যান্ডেল করি। জনাব রাশেদ আহমেদ চৌধুরী, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। এডিটর স্পিকে নিচ্ছে একটা বিরতি। রাজধানী সহ গোটা দেশের উপর দিয়ে বইছে মৃদু তাপপ্রবাহ, গরমে অতিষ্ঠ জনজীবন। এই অবস্থা আরও কয়েকদিন থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ মাসের শেষেও দেশের উত্তর ও উত্তর পশ্চিমাঞ্চলে মৃদু বা মাঝারি তাপপ্রবাহ বয়ে যেতে পারে বলেও পূর্বাভাস দেয়া হয়েছে। জ্যৈষ্ঠের শুরুতেই রাজধানীর তাপমাত্রা 36 ডিগ্রি ছুঁয়েছে। যশোরে পারদ উঠেছে 37 ডিগ্রি। দেশের অনেক জায়গায় বয়ে চলেছে মৃদু থেকে মাঝারি মাত্রার তাপদাহ। কোথাও কোথাও বৃষ্টি হলেও কাটছে না গরমের তীব্রতা। বাতাসে অত্যাধিক জলীয় বাষ্প, সঙ্গে যোগ হয়েছে বৃষ্টিহীনতা। এ অবস্থায় তাপদাহে ওষ্ঠাগত জনজীবন। আবহাওয়ার পূর্বাভাস বলছে এ মাসের শেষ সপ্তাহে অপেক্ষা করছে আরও অসহনীয় পরিস্থিতি। বাতাসে বেড়েছে আর্দ্রতা, তাই অসহনীয় গরম। 36-এর কাছাকাছি বা একটু উপরে এরকম তাপমাত্রা ওঠার সম্ভাবনা আছে। দুই এক জায়গায় হয়তো একটু 37 হলেও হতে পারে। তবে যে ওই তীব্র বা ওই ধরনের তাপমাত্রাগত দিক থেকে ওই রকম হবে না। তবে মানুষের যে অস্বস্তি, এটা কিন্তু কমবে না, কারণ বাতাসের দিন দিন আপেক্ষিক আর্দ্রতা বৃদ্ধি পাচ্ছে, কারণ সামনেই আমাদের মৌসুমি বর্ষাকাল শুরু হবে। আবহাওয়ার বিরূপ প্রভাবে নিয়মিত রোগের প্রকোপের সাথে নতুন নতুন রোগের প্রাদুর্ভাব ঘটছে। ভাইরাল ফিভার হওয়ার সম্ভাবনা বেশি থাকতে পারে এবং ইলেকট্রোলাইট ইমব্যালেন্সের মাধ্যমে মানুষের দুর্বলতা, জ্বর এবং অন্যান্য শরীরের ইমিউনিটি কমে যাওয়ার কারণে কিছু রোগ হওয়ার সম্ভাবনা থাকতে পারে। আবহাওয়া অধিদপ্তর বলছে আন্দামান সাগর পর্যন্ত মৌসুমি বায়ু চলে এসেছে, তবে বাংলাদেশে আসতে বেশ কিছুদিন সময় লাগবে। সে পর্যন্ত জ্যৈষ্ঠের দহনে পুড়তে হবে। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
দেশের উপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু তাপপ্রবাহ, তীব্র গরমে বাড়ছে বিভিন্ন রোগে আক্রান্তের সংখ্যা। এ বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে আছেন চট্টগ্রাম সিভিল সার্জন মোহাম্মদ আজিজুর রহমান সিদ্দিকী এবং সহকর্মী শাহরিয়ার অনির্বাণ। জনাব আজিজুর রহমান, আপনার কাছ থেকে জানতে চাইব যে এই রকম গরমে আমরা বেশ কিছুদিন যাবতই দেখছি যে নানান ধরনের রোগের প্রকোপ বেড়ে গিয়েছে। তো যাতে মানুষ গরমের কারণে যেসব রোগ হয় সেগুলি থেকে রক্ষা পেতে পারে সেই জন্য কোনো ধরনের রোধমূলক ব্যবস্থা নেয়ার আছে কিনা? ধন্যবাদ। অত্যন্ত সময় উপযোগী একটি বিষয় নিয়ে আমাকে এখানে আহ্বান করার জন্যে। তো বর্তমানে আমাদের হসপিটালগুলোতে যেটি দেখা যাচ্ছে যে অনেকেই এই গরমের জ্বালায় অতিষ্ঠ হয়ে রাস্তার পাশে বিভিন্ন ধরনের শরবত খাচ্ছে, বিভিন্ন হোটেলের খাবার খাচ্ছে। এগুলো খেয়ে পেটের পীড়া নিয়ে বেশ কিছু লোক বিভিন্ন হাসপাতালে ভর্তি হচ্ছে। তাহলে আমাদের প্রথম উপদেশ হচ্ছে, এখন রাস্তার পাশে যে বিভিন্ন বাহারি শরবত পাওয়া যায়, বিভিন্ন খাবার পাওয়া যায়, সেগুলো খেতে সাবধান। কারণ গরমে 4 থেকে 5 ঘন্টা পরই রান্না করা খাবারটা বাসি হতে শুরু করে। সুতরাং হোটেলের খাবার একদম পরিহার করতে হবে। তার চেয়ে বিভিন্ন ফলমূল, প্রচুর পরিমাণে পানি এবং তরল খাবার, টাটকা খাবার, ঘরের খাবার খেতে হবে। 2, বর্তমানে হাসপাতালগুলোতে দেখা যায় যে ছোট্ট বাচ্চারা গরমে এবং ঘামে মিলে তাদের টনসিলাইটিস, তাদের নিউমোনিয়া, তাদের একটু হাঁপানি, সর্দি কাশি, বিভিন্ন জ্বর নিয়ে কিছু কিছু ভর্তি হচ্ছে। সেজন্য আমার অনুরোধ হচ্ছে গার্জিয়ানরা যেন বাচ্চারা ঘামালে সাথে সাথে ঘামগুলো মুছে দেওয়া হয় এবং তাদেরকে খুব স্পিডে ফ্যানের নিচে না রেখে মিডিয়াম স্পিডে রেখে বুকের উপরে একটা পাতলা কাপড় দেওয়া হয়। কারণ কন্টিনিউয়াস ফ্যানের বাতাসে বাচ্চাদের আবার ঠান্ডা লাগতে পারে, ঘামেও লাগতে পারে। তাছাড়া আমাদের অনেকেরই যেটা অভ্যাস, গরমে 3-4 বার গোসল করছেন এবং 3-4 বারই সাবান দিচ্ছেন। সাবান একবার দিলেই হবে, 3 বার দেওয়ার দরকার নেই। নখটা ছোট রাখতে হবে, কারণ গরমে ঘামাচি এই নখের আঁচড়ে কিন্তু এটা বিষাক্ত ক্রিয়া হতে পারে। নখ কাটতে হবে, চুল ছোট রাখতে হবে, হালকা সুতির পোশাক পরতে হবে এবং যেটা করতে হবে যে ঘরের দরজা জানালা খোলা রাখতে হবে যাতে বাতাস আসা যাওয়া করতে পারে। আর যাদের ভালো অবস্থা আছে যে এসিতে থাকেন, তাদের কাছে অনুরোধ 2 ঘন্টা পর পর অন্তত 5-7 মিনিটের জন্য একটু নর্মাল বাতাসে চলে আসবেন, বডি ওইটা অ্যাডজাস্ট করতে পারবে। আর গরমে যেটা হয়, এই ঘামের কারণে সারা দিকে এখন যেদিকেই তাকাই মানুষকে দেখি ঘর্মাক্ত। তার এই ঘামের কারণে বডি থেকে পটাশিয়াম, তারপর সোডিয়াম, বিভিন্ন ইলেকট্রোলাইটগুলো চলে যাচ্ছে। এটা কাভার করার জন্য যাদের উচ্চ রক্তচাপ নেই তাদেরকে আমাদের অনুরোধ হচ্ছে তারা যেন ওরসালাইন খায়, আর অন্যরা ডাবের পানি বা রসালো ফল, সেটার মধ্যে প্রচুর পটাশিয়াম আছে, সেগুলো খেলে তাদের এই ইলেকট্রোলাইট ইমব্যালেন্সটা চলে যাবে। এছাড়া গরমে কিডনি সচল রাখার জন্য 10-12 গ্লাস পানি খেতে হবে। পানিটা অবশ্যই বিশুদ্ধ হতে হবে এবং গরমে মশলাযুক্ত খাবার, গরু, খাসি, বিরিয়ানি, তৈলাক্ত খাবার এগুলো পরিহার করে অল্প পরিমাণে করে খেতে হবে। কারণ বেশি খেলে শরীর ঘামাবে এবং এতে করে ঘামটা আরও বেড়ে যাবে। অল্প করে করে বারবারে খাবে, বিশ্রামে থাকবে, ছায়া থাকবে, ছাতি নিয়ে বাইরে বের হবে, চোখে সানগ্লাস ব্যবহার করবে এবং এখন এই গরমের মধ্যে যত কম পরিশ্রম করা যায় সেটা খেয়াল রাখতে হবে। এগুলো যদি আমরা সাবধান হই তাহলে আমার মনে হয় যে কিছুটা সুস্থ থাকতে পারবো। তারপরও আমাদের স্বাস্থ্য বিভাগ, আমাদের স্বাস্থ্য অধিদপ্তর থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আমাদের স্বাস্থ্য শিক্ষা, রোগ নিয়ন্ত্রণ শাখা, সিভিল সার্জন অফিস, প্রত্যেকটা উপজেলায় আমরা আউটডোরে আমরা স্বাস্থ্য শিক্ষা দিচ্ছি গরমে কি করবে। আমাদের প্রত্যেকটা হাসপাতালের এবং সরকারি স্বাস্থ্যসেবা অফিসের ফেসবুক পেজ আছে, সেখানে আমরা স্বাস্থ্য শিক্ষা দিচ্ছি এবং আপনারা সাংবাদিকরাও মানুষকে সচেতন করছেন। তো সব মিলিয়ে এই 3-4 দিন আরও বেশি গরম থাকবে। এই কয়দিন মানুষকে ধৈর্য ধরে থাকতে হবে, বেশি করে পানি খেতে হবে, যে জিনিসগুলো বললাম। এবং অবশ্যই এই পরামর্শগুলি মেনে চললে সবার জন্যই ভালো হবে। আমরা আবার আপনার কাছে ফিরে আসবো, আমরা একটু ঢাকার গরমের পরিস্থিতিটা জানবো। যখন ফিরে আসবো তখন যদি কেউ আক্রান্ত হয়ে যায় তাদের জন্য কি করণীয় আছে সেটি জানতে চাইবো। আমরা একটু সহকর্মী শাহরিয়ার অনির্বাণের সঙ্গে কথা বলে আপনার কাছে ফিরে আসবো একটু পরে। শাহরিয়ার, আপনার কাছ থেকে একটু জানতে চাই যে আপনি আবহাওয়াবিদদের সঙ্গে কথা বলেছেন, ঢাকা শহরেও ঘুরেছেন, সব মিলিয়ে ঢাকায় গরমের তীব্রতা কেমন? এবং বেশ কয়েক বছর যাবতই দেখা যাচ্ছে যে মানে পারদে যতটুকু দেখাচ্ছে মানুষের আসলে তার চেয়ে
গরমের তীব্রতা আরো বেশি হচ্ছে, কারণ ঢাকা শহরে তাপমাত্রা পুরোপুরি চলে গিয়ে আবার নতুন করে শুরু করতে পারছে না, একটা থেকেই যাচ্ছে, বিশেষ করে কনক্রিট যে জায়গাগুলি সেখানে। শাহরিয়ার অনির্বাণ, একটু জানান যে ঢাকার তাপমাত্রার কি পরিস্থিতি এবং কবে নাগাদ একটা ভালো জায়গায় যেতে পারে। দেখুন, আবহাওয়া অধিদপ্তরের হিসেব এবং তাদের গত 5 বছরের যদি তথ্য অনুযায়ী বলা হয়, তাহলে এবার বলা যাবে যে ঠিক এই সময় অর্থাৎ জ্যৈষ্ঠ মাসের প্রথম দিকে রাজধানী ঢাকা এবং ঢাকার আশপাশে স্বাভাবিক গড় তাপমাত্রা থাকে 33 ডিগ্রি থেকে 34 ডিগ্রি। তো সেই তুলনামূলক যদি হিসাবটা করা হয় গত 2 বছরে, তো গত 2 বছরে কিন্তু সেই পরিমাণটা, সেই পারদের উচ্চতা চলে যাওয়াটা কিন্তু বেশ বেড়েছে। এখন গতকালকে পর্যন্ত ঢাকার তাপমাত্রা 36 এবং আজকে সেখানে 37 ডিগ্রি সেলসিয়াস হয়ে গেছে। তো আগামী দিনগুলোতে আরও বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে। তো যার কারণে প্রত্যেক বছরই দেখা যাচ্ছে যে আবহাওয়া অফিসের দেওয়া তথ্য অনুযায়ী যদি হিসেব করে মেলানো যায়, তো দেখা যাচ্ছে ঢাকার তাপমাত্রা কিন্তু প্রতি বছরই 1 ডিগ্রি থেকে 2 ডিগ্রি সেলসিয়াস বেড়ে যাচ্ছে। এটা শুধুমাত্র ঢাকার চিত্র না, পাশাপাশি ঢাকার বাইরের যে জেলাগুলো রয়েছে, বিভাগীয় শহরগুলো যে রয়েছে, সেই শহরগুলোরও ওই গড় তাপমাত্রা কিন্তু প্রত্যেক বছরই বাড়ছে। আর গতকাল আবহাওয়া অধিদপ্তর কি বলছে সেটি সম্পর্কেও জানতে চাইবো, যে কবে নাগাদ এই তাপ প্রবাহ যেটি আছে সেটি চলে যেতে পারে এবং মৌসুমী বায়ু কবে নাগাদ বাংলাদেশে প্রবেশ করবে। আমরা একটা বিরতির পর আপনার কাছে ফিরে আসছি। মোহাম্মদ আজিজুর রহমান সিদ্দিকী, আপনি আমাদের সঙ্গে থাকেন। গরম এবং রোগ বালাই নিয়ে কথা বলছিলাম। আমাদের সঙ্গে আছেন চট্টগ্রামের সিভিল সার্জন মোহাম্মদ আজিজুর রহমান সিদ্দিকী এবং সহকর্মী শাহরিয়ার অনির্বাণ। আজিজুর রহমান, এই গরমের কারণে যে রোগগুলি হচ্ছে সেগুলি যদি কারো হয়ে যায়, সেই ক্ষেত্রে কি ধরনের প্রতিকারের জন্য কোথায় যাওয়া উচিত, সারা দেশের মানুষের জন্যই সবার আগে কি করা উচিত মনে করেন? ধন্যবাদ। এই গরমে যেটা হয়, সাধারণত টেম্পারেচারে যখন খুব ওঠানামা হয়, তারতম্য হয়, তখন ভাইরাল রোগগুলো, বাতাসে ভাইরাসগুলো বেশি বাড়তে থাকে, উঠতে থাকে, এবং আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকায় এই সময়ে ভাইরাস জনিত রোগগুলো বেশি বেড়ে যায়। এই জন্য দেখা যায় ইনফ্লুয়েঞ্জা, বিভিন্ন ধরনের সর্দি, কাশি, শরীর ব্যথা, মাথা ব্যথা এবং বিভিন্ন ধরনের ভাইরাস জনিত যত রোগগুলো আছে সবগুলাই এই সময়ে বেশি হয়। তাহলে এখন যেটা করতে হবে, আমাদের অনেকেরই একটা অভ্যাস আছে, গরমের মধ্যে এসেই হঠাৎ বাথরুমে গোসল করতে চলে যান, অথবা গরম থেকে এসেই ফ্রিজের থেকে ডকডক করে 2-3 গ্লাস পানি খেয়ে ফেলেন, অথবা গরম থেকে এসেই এসি রুমের মধ্যে সোজা একদম ফ্রিজের মুরগির মতো বসে থাকেন। এখন আমাদের কথা হচ্ছে, যেহেতু ভাইরাসটা হঠাৎ গরম থেকে ঠান্ডা অথবা অতি গরমের তারতম্যের কারণে হয়, আমাদের বডিটাকেও টেম্পারেচারের একটা অ্যাডজাস্টমেন্টে না আনলে এই ভাইরাসটা আরও বেশি হবে। ধরুন একটা লোক দৌড়ে আসলো, এসেই ডকডক করে ঠান্ডা পানিগুলো, একটু পরে কিন্তু তার গলা বসে যাবে, তার কাশি লেগে যাবে। তাহলে উনি কি করবেন? উনি প্রথমে একটু বিশ্রাম নেবেন, ফ্যানের নিচে বসবেন, একটু নর্মাল পানি খাবেন, তারপরে আস্তে আস্তে ফ্রিজের পানি খাবেন। উনি গোসল করবেন, ভালো কথা, প্রথমে আসলেন, একটু বসলেন, হাত মুখ ধুলেন, তারপর ধীরে সুস্থে গোসলটা করলেন, এতে বডিটা অ্যাডজাস্ট হয়ে গেল। উনি এসি রুমে ঢুকবেন, ভালো কথা, উনি 4 ঘন্টা রোদ্রে ছিলেন, এসে 5-7 মিনিট একটু নর্মাল ফ্যানের নিচে থাকুক, তারপর ফ্রিজে এসি রুমে ঢুকুক। অর্থাৎ আমার কথা হচ্ছে, হঠাৎ গরম থেকে হঠাৎ ঠান্ডা আসলে কিন্তু এই ভাইরাসজনিত রোগগুলো বেশি হয়ে যাবে। এই সাবধানতা সিরিয়াসলি মনে রাখতে হবে। 2, এখন দ্বিতীয় রোগ যেটা হচ্ছে এই যে পেটের পীড়া, পেট ফাঁফা, পেটে অসুখ, ক্ষুধামন্দা, ডায়রিয়া, আমাশা, এগুলা, এটার জন্য শুধু বাইরের খাবারই না, ঘরের খাবারও খেতে সাবধান। টাটকা রান্না করে সাথে সাথে খেয়ে ফেলা সবচেয়ে ভালো, বাসি খাবার না খাওয়াই ভালো। 3 নম্বর হচ্ছে যে আমাদের আরেকটা রোগ হয় এই সময়, ইলেকট্রোলাইট ইমব্যালেন্স। এই যে ঘামের সাথে শরীরের থেকে বিভিন্ন ইলেকট্রোলাইটগুলো চলে যায়, সেটা মেকআপ করার জন্য আমাদের যেটি আগেই বলেছি যে ওট স্যালাইন, ডাবের পানি, ফলের রস, এগুলো খেতে হবে। এগুলো খেলে শরীরের এই যে ব্যথা বেদনাগুলো, মেজ ভাবগুলো, দুর্বলতাগুলো চলে যাবে। আরেকটা জিনিস, এই ভাইরাস রোগে ভালো কাজ করে ভিটামিন সি। ভিটামিন সির ভালো উপাদান হচ্ছে আমাদের লেবু, তারপরে কমলা, বিভিন্ন সাইট্রাস ফ্রুটগুলো। এই ভিটামিন সিটাও খাওয়া যায়,
অথবা বাজারে ভিটামিন বি কমপ্লেক্স ট্যাবলেট আছে, সিবিটো আছে, এই ধরনের ট্যাবলেটগুলো খেতে পারে। এই ভিটামিন বি কমপ্লেক্স খেলে স্কিনের যে রোগগুলা, এই প্রচুর ঘামের কারণে অনেকের দেখবেন যে ব্যাঙের চামড়ার মতো একদম খড়খড়ে চামড়া হয়ে যাচ্ছে, এটার জন্য ফলমূলগুলা ভিটামিন সি বি কমপ্লেক্স এবং না পারলে অন্তত বাজারে ট্যাবলেট পাওয়া যায়, এগুলা খেলেও কিন্তু তার স্কিনটা ভালো থাকে। আজিজুর রহমান, তাহলে বোঝা যাচ্ছে যে গরম থেকে আমরা ঠান্ডায়, বুড়ো মানুষদের হিট স্ট্রোক বেশি হয়ে যায়। জি, গরম থেকে ঠান্ডায় কিভাবে আসবো সেই ব্যাপারে সতর্ক থাকা দরকার। হঠাৎ করে যাব না, একটু রেস্ট নিয়ে যাব। জি, এবং একই সঙ্গে যথেষ্ট ফলমূল খাওয়া, পানি খাওয়া এবং পানিটা একবারে না খেয়ে ধীরে ধীরে খাওয়া, এই ব্যাপারগুলি মেনে চলা খুব জরুরি। আমরা 1 মিনিটের একটা বিরতি নিয়ে আসছি। শাহরিয়ার অনির্বাণ, আপনার কাছে জানবো যে কবে থেকে মৌসুমী বায়ু বাংলাদেশে আসছে? শাহরিয়ার অনির্বাণ, আপনার কাছ থেকে যেটি জানতে চাচ্ছিলাম যে কবে নাগাদ বাংলাদেশে মৌসুমী বায়ু আসবে, আর একই সঙ্গে একটু ছোট করে জানতে চাই যে ঢাকায় কি ধরনের রোগ দেখছেন গরমের কারণে হচ্ছে? দেখুন, মৌসুমী বায়ু সাধারণত বাংলাদেশের এবং এই দক্ষিণ এশিয়ার রাষ্ট্রের যে দেশগুলো ভৌগোলিক অবস্থান থেকে দেখা যায় যে সাধারণত জুন মাসের প্রথম সপ্তাহ থেকে শুরু হয়। সেটা 7 অথবা 8 তারিখের পর থেকে মৌসুমী বায়ু এবং আষাঢ়ের যে মৌসুমটা, সেই মৌসুমটা শুরু হয়। তো তার আগ পর্যন্ত বাতাসে প্রচুর আর্দ্রতার পরিমাণটা বেশি থাকে। যেমন গত 3 দিনের যদি রাজধানী ঢাকার বাতাসে আর্দ্রতার পরিমাণটা যদি জানা যায়, সেখানে বোঝা যাবে যে প্রায় 70 থেকে 80% হারে বাতাসে রয়েছে আর্দ্রতা। তো এটা এই সময়টাকে শুধুমাত্র আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে তারা বলছিলেন যে মৌসুমী বায়ু আসার আগ মুহূর্তে এই আবহাওয়ার এই চরিত্রটি থাকে। তো যার কারণে এর ফলে সাধারণ মানুষের ভিতরে যে বিভিন্ন রোগের প্রকট যেটা দেখা দিচ্ছে, সেটা হচ্ছে শুধুমাত্র সর্দি, জ্বর, কাশি, এই বিষয়গুলো সবসময় আশপাশে যারা রয়েছেন ভুক্তভোগীরা তারা আমাদেরকে জানিয়েছেন। পাশাপাশি একটি চিকুনগুনিয়া জ্বরের আক্রমণের খবরও আমাদের কাছে আসছে। তো সব কিছু মিলে এই ঠিক বর্ষার আগ মুহূর্তের এই সময়টায় অনেক স্বাস্থ্যগত বেশ কিছু সমস্যা থেকে শুরু করে আবহাওয়ার এই বিরূপ রুদ্র রূপটাকে কিন্তু সাধারণকে মেনে নিয়েই সামনের দিকে এগিয়ে যেতে হয়। জাহিদ। শাহরিয়ার, আমরা একটু চট্টগ্রামে আরেকবার যাব আজিজুর রহমান সাহেবের কাছে। আজিজুর রহমান সাহেব, আমরা শিশুদের ক্ষেত্রে কি ধরনের সতর্কতা, খুব অল্প সময়ে একটু জানতে চাই যে এই সময় শিশুরা নানান ধরনের রোগ আক্রান্ত হন। ধন্যবাদ। শিশুদের যেটা বললাম যে তারা গরমে ঘর্মাক্ত হয়ে যায়, ঘামের কারণে তাদের ঠান্ডা লেগে যায়, তাদের গলা ব্যথা হয়, তাদের শ্বাসকষ্ট হয়, নিউমোনিয়া হয় এবং অনেকের হাসপাতালেও ভর্তি করতে হয়। সুতরাং এদেরকে যাতে বুকের ঘামটা মুছে দেওয়া যায়, এদেরকে আস্তে আস্তে তরল পানি, তারপরে দুধ, ফলের রস টস এগুলো খাওয়াতে হবে। এবং ফ্যানটা অনেক সময় দেখা যায় খালি শরীরটা রেখে বাচ্চাকে স্পিডে ফ্যান দেওয়া হয়, ওই অনেকক্ষণ থাকার কারণে বুকে বাচ্চা ঠান্ডা লেগে যায়। সেই জন্য ফ্যানের স্পিডটা মিডিয়াম রেখে তার বুকে একটা পাতলা কাপড় দিয়ে দিলে ঠান্ডাটা লাগে না। বাচ্চাদের দুটাই সমস্যা, ঘামের কারণেও ঠান্ডা লাগতেছে, গরমের কারণেও লাগতেছে। মায়েদেরকে এটা খুবই অ্যালার্ট থাকতে হবে। এই বিষয়গুলি সতর্ক থাকলে হয়তো অনেক ভালো ফলাফল পাওয়া যাবে। মোহাম্মদ আজিজুর রহমান সিদ্দিকী এবং শাহরিয়ার অনির্বাণ, আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। এডিটর স্পিকে নিচ্ছি একটা বিরতি। উত্তরাঞ্চলের পণ্য পরিবহন ধর্মঘট আরও একদিন বাড়িয়েছে মালিক শ্রমিক ঐক্য পরিষদ। বুধবার সকাল 6টা পর্যন্ত ধর্মঘট চালিয়ে যাওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। এতে বিপাকে পড়েছেন চাষি ও ব্যবসায়ীরা। এ বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে আছেন বগুড়া ট্রাক মালিক সমিতির সভাপতি মোহাম্মদ আব্দুল মান্নান আকন্দ। জনাব আকন্দ, আমরা জানতে চাই যে এই ধর্মঘটটা বাড়ানো হলো কেন? প্রশাসনের সঙ্গে আপনাদের কি ধরনের কথা হয়েছে দাবি দেওয়া আদায়ের ক্ষেত্রে? যে আমরা এই আন্দোলন শুরুর আগে 9 তারিখে আমরা প্রেস কনফারেন্সের মাধ্যমে এই আন্দোলনে ঘোষণা দিই। আমাদের একটা ধারণা ছিল যে আন্দোলন করাই লাগবে না, তার আগেই আমাদের যে সামান্য ব্যাপারগুলি ছিল, যে প্রশাসনের যে জটিলতা, এটা আলোচনা করে সমাধান হবে, তার আগে হয়তো আমরা অবরোধে বা কর্মবিরতিতে যাওয়া লাগবে না। কিন্তু দুঃখের বিষয়, দুঃখের সঙ্গে জানাচ্ছি যে এত বড় একটা ঘটনা পুরা নর্থ বেঙ্গল অচল হয়ে আছে। প্রান্তিক কৃষকরা আমাদের কাছে কান্দাকাটি করতেছে, আমাদের শ্রমিকরা কান্দাকাটি করতেছে, তারা না খায়া
তারা কষ্টের মধ্যে দিনানিপাত করতেছে, কিন্তু প্রশাসনের কোনো কর্তা ব্যক্তির একটা মুহূর্তের জন্য একটা প্রয়োজন মনে করলো না যে এইরকম একটা সমস্যার সমাধান হওয়া দরকার, বা আমাদের সঙ্গে একটা আলোচনার জন্য যে একটা হ্যালো করা, যে আমি অমুক বলছি, আপনারা বসেন আপনাদের দাবি দেওয়া নিয়ে। এরকম এখন পর্যন্ত আমরা কোনো সুদুত্তর না পাওয়াতে আমরা পুরা নর্থ বেঙ্গলের মালিক শ্রমিক মিলে বৈঠক করে আবার আমরা 24 ঘন্টা এই কর্মবিরতি পালনের সিদ্ধান্ত নিই। আমার কোনো উপায়ন্তর না দেখে এটা করছি আর কি। জনাব মান্নান, আমরা আশা করি যে দ্রুতই একটা উপায়ান্তর হবে, প্রশাসন আপনাদের কথা শুনবে এবং এই বিষয়ে আলোচনা করে একটা সিরাহায় যাওয়া সম্ভব হবে। আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। এই ছিল আজকের রেডি টু স্পিকে আমন্ত্রণ, আমাদের পরের আয়োজন।